বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, অনেকদিন পরে গত 1-1.5 মাস ধরে বাংলাদেশ মোটামুটি ভাবে একটা শান্ত স্থিতিশীল অবস্থার মধ্যে আছে। ব্যবসায়ীরা একটা কাজের পরিবেশ পাচ্ছেন, শিক্ষাঙ্গনগুলো সচল রয়েছে, দেশের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে এসছে, কিন্তু মানুষের অস্বস্তিটা এখনো কাটেনি। এই পরিস্থিতি কতদিন বজায় থাকবে, নতুন করে আবার কোনো ঝড় বইবে কিনা, বা এটি ঝড়ের আগে একটা পরিবেশ আবহাওয়া যেরকম শান্ত থাকে সেরকম কোনো অবস্থা কিনা, এগুলো নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। কারণ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধী দলের হাকডাক রয়েছে, যদিও তারা মাঠে সেই অর্থে তৎপর নয়। তাদের দাবিটা জোরালো রেখে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না দিলেও তারা ঘর গোছাবার কথা বলছেন। অন্যদিকে সুশীল সমাজ মাঝে মধ্যে কিছু কিছু কথাবার্তা বলছেন, যদিও তারা আগের মতো তত সরব নন। যেমনটা বাংলাদেশস্থ সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম তার লেখায় বলেছেন যে এখন বাংলাদেশকে রক্ষা করতে হলে সবচেয়ে বেশি যেটি জরুরি সেটি হচ্ছে যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সজাগ হওয়া, সোচ্চার হওয়া, এবং দেশের বাইরে থেকে অবশ্য পরিস্থিতিটাকে নেতিবাচকভাবেই একটা বড় অংশ দেখাবার চেষ্টা করছে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। অন্যান্যরা মোটামুটি ভাবে দেশে যে অবস্থা আছে সেটিকে স্বাভাবিকভাবে ধরে নিয়ে তাদের সম্পর্কটা চালিয়ে যেতে চাইছেন। আর এরকম অবস্থায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, তার অন্যতম নেতা, এবং মুক্তিযুদ্ধকালে এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীনতার আন্দোলনকে, মুক্তি সংগ্রামকে বেগবান করেছে, এবং সেই সময় এই সংগ্রাম পরিষদের প্রতিটি সভায় যার সভাপতিত্ব করবার সুযোগ হয়েছে, নেতৃত্ব দিয়েছেন, তিনি অনলবর্ষী বক্তা হিসেবে খ্যাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন, দেশের জন্য কারাবরণ করেছেন মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের পরে। স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য, মুক্তিযুদ্ধ অবদানের জন্য এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালেও যাদেরকে চার খলিফা হিসেবে অভিহিত করা হতো, সেই চার খলিফার অন্যতম, বাংলাদেশ ছাত্রলীগের এক সময়কার সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের প্রাক্তন সদস্য, এবং এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন নেতাকর্মীদের নিয়ে গড়া সংগঠন প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী। স্বাগত। এবং দর্শক, আরো একটি কথা না বললি না যে নূর আলম সিদ্দিকী এখন লেখালেখি করে এবং কথার মধ্য দিয়ে মানুষকে জাগিয়ে তুলবার চেষ্টা করছেন, এবং মানুষও তার এই ভূমিকাকে ইতিবাচকভাবে দেখছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার স্বভাব শুদ্ধ প্রারম্ভিক কথা শুরু করার উপক্রমণিকা হিসাবে এই ভাষা আন্দোলন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণকে বাঙালির জাতীয় চেতনার উন্মেষ হিসাবে মাকে মা বলে ডাকার, মায়ের ভাষায় ডাকার জন্য যে প্রথম বিদ্রোহ এবং রক্তদান, সেই মাস, এই ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি তার একটা চূড়ান্ত পর্যায়। অন্যদিকে সেই বাঙালি জাতীয় চেতনার উন্মেষ থেকে শুরু করে এদেশে সাহিত্য শাসন থেকে স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের উত্তরণে যাদের বুক ও নিঃসৃত রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যাদের চোখ অশ্রুভরা চোখের বেদনার্ত আর্তনাদের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বৈদভ্যের যন্ত্রণায় কাতর যে বোনদের ফরিয়াদের মধ্য দিয়ে বাংলাদেশে স্বাধীন হয়েছে, সবার বিদেহী আত্মার প্রতি জাতির জনক থেকে শুরু করে, বরকত সাবাব থেকে শুরু করে, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আব্দুল কুদ্দুস মাখন থেকে শুরু করে, জাতীয় চার নেতা থেকে শুরু করে অজস্র মানুষের আত্মদানের প্রতি আমি আমার বিদগ্ধ চিত্তের, আমি আমার উদ্বেলিত হৃদয়ের, আমি আমার কৃতজ্ঞতা আত্মার শ্রদ্ধা নিবেদন করছি। আপনি ঠিকই বলেছেন এবং অত্যন্ত সূক্ষ্মভাবে আপনার উপক্রমণিকায় বলেছেন যে আপাত দৃষ্টিতে একটা শান্ত ভাব পরিলক্ষিত হলেও আমার ভাষায়
একটা অভূতপূর্ব ক্রান্তিকাল চলছে বাংলাদেশে। এবং এই শান্তির পরিস্থিতিটা আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি, আপনি বলবেন যে আপনি আব্দুল কুদ্দুস মাখনের কথা বলেছেন, তার স্মরণ সভায় এটি বক্তৃতা করেছেন। সেই বক্তৃতায় আপনি যেটি বলছেন যে 1969-এর মতো গণ অভ্যুত্থান যদি তৈরি না করা যায় তাহলে যে সরকার আছে সেটি 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে। 2041 সাল পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত অবশ্য বলেছেন যে আপনি দুই নেত্রী স্বপ্ন দেখেন, দুই নেত্রীর স্বপ্ন দেখেন যে তারা কিয়ামত পর্যন্ত। এই যে পদ্ধতিতে 5ই জানুয়ারি নির্বাচনটি হয়ে গেল, 153টি সদস্য যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায়, তখন যারা প্রশাসনে থাকেন, যারা বিভিন্ন দায় দায়িত্বে থাকেন, যারা এই নির্বাচনটিকে নিরপেক্ষ করার দায়িত্বে নিয়োজিত থাকেন, তাদের নিরপেক্ষতা ভাবা, কল্পনা করা, এটাও একটা পাগলামি, চূড়ান্ত পাগলামি। তা 153টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মানে তিনি তো সরকার গঠনই করে ফেলবেন। তাই আমি আপনার অনুষ্ঠান থেকে অথবা প্রতিদিনের একটা লেখনীর থেকে জাতির কাছে ক্ষমা চেয়েছিলাম। আমি 55 সংশোধনীতে যখন একটা অবজারভেশনকে কেন্দ্র করে একটি সংশোধনী এনে আওয়ামী লীগের অর্জিত সাফল্যকে নিজের হাতে হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি অবলুপ্ত করবেন, তখন আমি বলেছিলাম যে এটি করা যায় না। সংশোধনের কিছু নৈতিক দিক আছে, সংশোধনের কিছু মৌলিক বিষয় আছে। দেশের সংবিধানের ওই মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে হলে এর গণভোটের প্রয়োজন হয়। নির্বাচনের আগে ইশতেহারে যদি আওয়ামী লীগ দেখতেন 2008 সালের নির্বাচনে তারা কোন রকমে ক্ষমতায় আসবে, এই অনির্বাচিত সদস্যদের দ্বারা পরিচালিত তত্ত্বাবধায়ক সরকারের কোন অস্তিত্ব তারা রাখবেন না। তাইবে এটা নৈতিক হতো, তাইবে এটা সাংবিধানিক হতো। তা আমি বলেছিলাম এইটাই যদি করতে পারবেন, তার একটা সংশোধন এনে আপনি বলছেন 2021 সাল পর্যন্ত বাংলাদেশকে উচ্চ আয়ের রাষ্ট্রে নিয়ে যেতে আপনি সক্ষম হবেন, তাই এই সংসদের পরিধিতে বাড়াই নেন। কিন্তু 5ই জানুয়ারির নির্বাচন দেখে আমি ক্ষমা চেয়েছি, বাংলার জাগ্রত জনতার কাছে ক্ষমা চেয়েছি, আমার উক্তির জন্য আমি অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছি। এটির আর প্রয়োজন নাই। 5ই জানুয়ারির অনুকরণে যদি নির্বাচন হয় তাহলে প্রতিষ্ঠিত সরকারকে 1969 সালের গণ অভ্যুত্থানের মতো সারা বাংলাদেশ যদি আগ্নেয়গিরির গভীর লাভার মতো প্রজ্বলিত না হয়, যদি জনসমুদ্রের ফেনী চূড়ায় বিষুভিয়াসের মতো জমে না ওঠে, সমস্ত দেশ যদি রাস্তায় নেমে না আসে, দেশের মানুষ যদি উত্তোলিত হাতে সারা দেশের মানুষ তার জাগ্রত প্রত্যয় এবং পদ্ধতি নিয়ে যদি সরকার পতনের আন্দোলন করতে না পারে, কিয়ামত পর্যন্ত এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো উপায় নাই। ইনি তো ক্ষমতায় বসে স্বপ্ন দেখছেন, আর উনি ক্ষমতায় আসবেন সেই ভেবে উনি এই স্বপ্ন দেখছেন। এটা রাজতন্ত্রকেও ছাড়িয়ে গেছে। আমি আমার টক শোতে প্রায় বলে থাকি যে শুধুমাত্র ঔরসের উত্তরাধিকারী অথবা স্ত্রীর উত্তরাধিকারীর সত্ত্বে এই দুজন ক্ষমতায় এসেছেন। রাজনীতি দীর্ঘ পথ পরিক্রমণের মধ্য দিয়ে যে ত্যাগ, যে তিতিক্ষা, যে মননশীলতা, যে প্রতিটি, যে প্রত্যয়, যে বিশ্বাস এবং একটা কর্মসূচি ভিত্তিক আন্দোলন একটির পর একটি সোপান অতিক্রান্ত করে সাফল্যের সৈকতে নিয়ে যাওয়ার যে রাজনীতিতে যে পদ্ধতি, সেই পদ্ধতিতে তারা রাজনীতির সফলতার এই সৈকতে। আমি মাঝখানে এই প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাইব যে এই দুজনই তো আসলে ত্যাগ করেননি আপনি বলছেন, কিন্তু রাজনীতি আসবার পরে তো তারা দীর্ঘ আন্দোলন করেছেন। এরশাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা আছে। বেগম জিয়া শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, শেখ হাসিনা বেগম জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছেন। তার চাইতে বড় কথা হচ্ছে যে উত্তরাধিকার রাজনীতির কথা যদি বলেন তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো শেখ হাসিনাকে রাজনীতিতে নিয়ে আসেননি বা তাকে ক্ষমতায় আসবার পথটা তৈরি করে দিয়ে যাননি বা তাকে সেভাবে তৈরি করেননি। একইভাবে জিয়াউর রহমানও তো বেগম জিয়াকে
না, সেট করে দিয়ে যান, আমি আপনার সঙ্গে তাদেরকে টেনে নিয়ে আসা হয়েছে দলের প্রয়োজনে। অনেক বিনীত বিনম্র চিত্তে তার বিরোধিতা করছি। আমি এই কথাটি বলার অর্থ হচ্ছে এই যে সুদীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা আন্দোলনের যিনি স্থপতি, তাকে আমরা এই স্থির প্রত্যয়ে আমাদের নেতা সাব্যস্ত করেছিলাম, কারণ তাকে আমরা আপোষহীন দেখেছিলাম। অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, পদ দিয়ে, পদবি দিয়ে, নির্যাতন দিয়ে, নিগ্রহ দিয়ে কোনোভাবেই তাকে অবদমিত করা যাবে না, তার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে তাকে পথভ্রষ্ট করা যাবে না। এইরকম কোন একটি পরিমণ্ডলের আবর্ত থেকে তো এনারা রাজনীতিতে আসে নাই। যখন আওয়ামী লীগের মধ্যে মরহুম তাজউদ্দিন, জোহরা তাজউদ্দিনকে যখন আটকানো যাচ্ছিল না কোনোভাবেই, তখন একটা বিকল্প প্রস্তাব হিসেবে, তখন তো তিনি সম্পূর্ণ মিয়া ওয়াজেদের গৃহিণী হিসাবে, যাকে বলা হয় হাউস ওয়াইফ হিসাবে ছিলেন, তখন তো তিনি রাজনীতিতে ছিলেন না। তবে তিনি একটি রাজনৈতিক পরিবারের, তিনি বঙ্গবন্ধুর ঔরসজাত সন্তান, কিন্তু তিনি তার রাজনৈতিক উত্তরাধিকারিত্ব নাই। আমার কথা তো সেটাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সন্তান, আমরা বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনার উত্তরাধিকার, আমরা তার হৃদয়ের যে অনুরণন তার প্রতিধ্বনি, আমরা তার হৃদয়ের যে স্বরূপী তার গান। কিন্তু শেখ হাসিনা সেটি নয়। তাকে এনে বসানো হয়েছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক চেতনার আবর্তে। কিন্তু তিনি যা প্রায় 81 সাল থেকে 2014 কত হয়, 79 সাল থেকে 2014 প্রায় 37 বছর। আরে ভাই, বঙ্গবন্ধুও তো প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় কামরুজ্জামান সাহেবকে সভাপতি বানিয়েছিলেন, তিনি সভাপতির পদ ত্যাগ করেছিলেন। এবং খালেদা জিয়াউর রহমান মরার পরে যখন দলের মধ্যে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা, কে নেতা হবেন, কিভাবে নেতা হবেন, কে জিয়াউর রহমানকে প্রতিনিধিত্ব করবেন, এই প্রশ্নে যখন মানুষ একমত হতে পারবেন না, যিনি রাজনীতির সঙ্গে মোটেই সম্পৃক্ত ছিল না, আমি তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু রাজনৈতিক সম্পৃক্ততা তার ছিল না। এবং জিয়াউর রহমানের জীবিত অবস্থায় কোনো জনসভায় তিনি প্রতিনিধিত্ব করেন নাই, বক্তৃতা করেন নাই, ভাষণ দেন নাই, তার সফর সঙ্গী হন নাই। তিনি শুধুমাত্র জিয়াউর রহমানের স্ত্রী হওয়ার সুবাদে ক্ষমতায় এসেছেন। আমি সেই কথাটা বলার চেষ্টা করি। ওনাদের দুজনকে তো দল দুটো টিকিয়ে রাখার জন্য নিয়ে আসা হয়েছিল, দল দুটো টুকরো টুকরো হয়ে যেত। এইটি তো হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গনের দারিদ্রতার, অবক্ষয়ের এবং নেতৃত্বের, রাজনৈতিক নেতৃত্বের প্রত্যয় এবং প্রতীতির অভাবকে সুস্পষ্ট করে তুলে ধরে। রাজনীতি হবে একটি চেতনার ভিত্তিতে, একটা কর্মসূচির ভিত্তিতে, একটা মননশীলতার ভিত্তিতে, একটা প্রতীতি, একটা বিশ্বাসের ভিত্তিতে। কিন্তু বাংলাদেশের রাজনীতি হয় ব্যক্তিকেন্দ্রিক। বঙ্গবন্ধুর সময়েও বঙ্গবন্ধুই নির্দেশ দিতেন। আমি আমার একটি অনুষ্ঠানে বলেছিলাম, গতকালকেই বলেছিলাম, যে বঙ্গবন্ধু আমাদের চেতনার মূর্ত প্রতীক ছিলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্থপতি ছিলেন, জাতির পিতা ছিলেন। কিন্তু ছাত্রলীগের স্বর্ণযুগের সভাপতি হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের আমি প্রথম সভাপতি এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগের আমি শেষ সভাপতি। তা আমি এই সাংবিধানিক প্রধানের এই পদটি কি, কবে, কিভাবে এলো, এটা আমি জানি না। তো যাই হোক, বঙ্গবন্ধু আমাদের সাংবিধানিক প্রধান ছিলেন না, কিন্তু তিনি আমাদের চিন্তা চেতনার মূর্ত প্রতীক ছিলেন, তিনি আমাদের অনুপ্রেরণার উৎস ছিলেন, তিনি আমাদের পথ চলার, এই দিগন্ত বিস্তৃত রাজনৈতিক পথ চলার আলো ছড়িয়েছেন, পথকে আলোকিত করেছেন। অন্ধকারের বক্ষকে বিদীর্ণ করার জন্য আমাদের মনে যে প্রেরণা, প্রত্যয়, প্রতীতি, সেইটা তিনি মূল উৎস ছিলেন। কিন্তু ছাত্রলীগের সম্মেলনে কে কি হবে, কার কি পদ হবে, তিনি কখনোই এটাকে ডিকটেট করেন নাই। বরং আমরা যখন তার কাছে জানতে যেতাম, তখন বলতেন যে তোমাদের মত তোমাদের কাছে, আমাকে যদি জিজ্ঞাও তো এটা হলে ভালো হয়। যাই হোক, আমি আপনার প্রথম কথা থেকে আসি। তা একটি অভূতপূর্ব এবং অবিশ্বাস্য
অত্যাশ্চর্য ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। একদিকে ভাষা আন্দোলনের সূচনার মাস, বাঙালি জাতীয় চেতনার উন্মেষের মাস, অন্যদিকে বিগত 5ই জানুয়ারি অনুষ্ঠিত অভূতপূর্ব এবং বিরল দৃষ্টান্তের একটি অনাকাঙ্ক্ষিত নির্বাচন পেরিয়ে আসার মাস। 5ই জানুয়ারি তো আমরা পেরিয়ে এসেছি, সেই সাথে সাথে এটি বসন্তকাল, গতকাল গেছে ভালোবাসার দিন। তা আমি ইচ্ছে করেছিলাম কথাটা এইভাবে শুরু করতে রবীন্দ্রনাথের ভাষায়, যে বেদনা ভরা এ বসন্ত কখনো আসেনি আগে, সখী কখনো আসেনি আগে। এই যে একটা বেদনা মানুষের মনে, দেখেন দুটা জিনিস আপনি পাশাপাশি লক্ষ্য করেন 5ই জানুয়ারি নির্বাচনে। বিএনপি কিন্তু এটার প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই। আবার আওয়ামী লীগ 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ নিয়েও 21 ভাগের বেশি লোক ভোট দিতে আসে নাই। তো জিনিসটা দাঁড়ালো কি? জিনিসটা দাঁড়ালো আওয়ামী লীগের প্রতিও সমর্থন মানুষের কতখানি। এই 21 ভাগকে যদি 153টা যোগ করে 300 দিয়ে ভাগ করে, তাহলে তো 10.5 ভাগ হয়। তো 10.5 ভাগ লোকের, ইলেকশন কমিশন তো বলছে 40 ভাগের বেশি ভোট পড়েছে, অসত্য বলছে। নির্বাচনী কমিশনের কথা বলেন, যখন আপনি উঠাবেন তখন আমাকে কথার পিঠে কথা আছে, ওটা আমি পরে বলতে চেয়েছিলাম। যে পৃথিবীর অনেক দেশ আছে, বিশেষ করে ওয়েস্টমিনস্টার গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, সংসদীয় গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, তাদের অনেক দেশের, এমনকি যুক্তরাজ্য এবং পার্শ্ববর্তী ভারতবর্ষেও অন্তর্বর্তীকালীন সরকার এর মাধ্যমে নির্বাচন হয়। কিন্তু সেখানেকার নির্বাচনী কমিশন সম্পর্কে বিরোধী দল তো দূরে থাক, কোনো দলের কোনো ব্যক্তিরই কোনো প্রশ্ন থাকে না। এত স্বাধীন, এত সার্বভৌম, এত মুক্ত চিন্তা, এত বিমুক্ত ভাবধারার অধিকারী, সকল মানুষের প্রতি তাদের যে উদার চিত্তের নিরপেক্ষতা, মানুষের মনে ভারতে 60 বছরের গণতন্ত্রে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে নির্বাচন কমিশন মানেই একটা স্বতন্ত্র, সার্বভৌম, নিরপেক্ষ এবং সকলের জন্য নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশনকে আমি ঠাট্টা করে বলি, অনেক অঙ্গ সংগঠন, তার মধ্যে আবার ওনারাও একটা নতুন নাম সংযোজন করবেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসাবে। ওনাদের ভাষা, ওনাদের প্রকাশভঙ্গি, ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে অন্তত আমি একজন রাজনৈতিক এই 50 বছরের অভিজ্ঞতার থেকে মনে হয় যে বিরোধী দলকে ওনারা শুধু আট চোখে দেখেন, বাঁকা চোখে দেখেন তাই নয়, প্রতিপক্ষ মনে করেন। ওনারা এমন প্রকাশভঙ্গি দেন যে পারলে ওনারাই এক হাত দেখে নেন। এই নির্বাচন কমিশনে যে কথা বলবে সেটা মেনে নেওয়ার তো কোনো যৌক্তিক কারণ বাংলাদেশের মানুষের কাছেও নাই, বিশ্ব জনমতের কাছেও নাই। এইখানে আরেকটি কথাই আমি আসতে চাই, কথাটা আরো পরে আসতে, আপনি যেহেতু নির্বাচনী কমিশনের কথা বলবেন, এই ক্ষত সারতে না সারতেই এই নির্বাচনটির অবস্থা মানুষের মনে যে একটি আশঙ্কা, একটা দুশ্চিন্তা, কখন কি হয়, সারা বাংলাদেশের ঈশান কোণে যে কালো জমাট মেঘ, কখন ঝড় ওঠে, কখন কালবৈশাখীর দুর্ছটিকার ঝড় সমস্ত কিছু সমাজ ব্যবস্থাকে বন্ধ করে দেয়, সামাজিক বিপর্যয় কখন শুরু হয়, এই আতঙ্ক কাটতে না কাটতেই নির্বাচনী কমিশন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে। ওই ক্ষত কাটিয়ে উঠবার জন্য হতে পারে। এটা 3টা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে ওই নির্বাচনের প্রশ্নে মানুষের মনে যে বিরাট প্রশ্নবোধক চিহ্ন সেটাকে বিস্তৃত করা। আরেকটি হচ্ছে বিএনপির জন্য এটা কিন্তু মহাসংকট কাল চলছে, শ্যাম রাখি না কৌ রাখি, নির্বাচনে গেবে এক ধরনের প্রতিক্রিয়া, না গেবে আর এক ধরনের প্রতিক্রিয়া। এবং এই সরকারের নেতৃত্বে বিএনপি যদি নির্বাচনে যায় তবে প্রত্যক্ষভাবে এই সরকারকে কিন্তু তাদের মেনে নেওয়া হয়, পরোক্ষভাবে মেনে নেওয়া হয়। আর না যদি যায় তাহলে এটা তো কোনো সন্দেহ নাই যে বিএনপি এটা প্রমাণিত হয়েছে বিগত 5ই
জানুয়ারির আগে এবং পরে যে একটি প্রতিরোধ, সফল প্রতিরোধ গড়ে তোলার, যে প্রতিরোধ ইয়াহিয়া খানের ঘোষণার বিরুদ্ধে আমরা গড়ে তুলেছিলাম, যে প্রতিরোধ 70-এর নির্বাচনের ম্যান্ডেট পাওয়ার জন্য আমরা গড়ে তুলেছিলাম, যে প্রতিরোধ আমরা বাংলাদেশে 95% মানুষকে একটি মিলনের, একটি চেতনার, একটা প্রত্যয়ের মহড়ায় এনে দাঁড় করিয়ে ঐক্যবদ্ধ করেছিলাম, সেই চেতনা তো তারা সৃষ্টি করতে পারেন নাই। আমি আরো একটু পিছিয়ে যেতে চাই, যেগুলোর কথায় কথা আছে, ওই 1/11-এর পরে -2 যে একটা ফর্মুলা এসেছিল, সেটা কিন্তু কাদের কাছ থেকে এসেছিল এটা সর্বজন বিদিত, আমি নাম উল্লেখ করতে চাই না। কিন্তু তাদেরই কুশলী চিন্তাবিদরা, কুশলী কূটনীতিকরা পরে সাব্যস্ত করবেন, এবং আমার মনে হয় সঠিকভাবে তারা সাব্যস্ত করেছিলেন যে পরপর 2 বার যদি বিএনপিকে ক্ষমতার থেকে দূরে রাখা যায়, তা ক্ষমতাশ্রী এই দলটি জাতীয় পার্টির মতো স্বাভাবিক অবলুপ্তির দিকে এগিয়ে যাবে। তা সেই জন্য আবার আমি আশ্চর্যান্বিত হয়ে লক্ষ্য করছি, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী প্রায় বলতেন, এমনকি জাতির উদ্দেশ্যে ভাষণ যখন দেবেন তখনও তিনি এটা উল্লেখ করবেন যে সাংবিধানিক ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাকে নির্বাচনে যেতে হচ্ছে। আমি সংসদকে এখনো বিলুপ্ত করি নাই, নির্বাচনের পরপরই আমার উদ্যোগে আমি একটা সমঝোতায় উপনীত হয়ে দেশকে এই অস্বস্তি, এই শঙ্কাকুল, এই উদ্বিগ্নতার থেকে রক্ষা করে একটা সার্বজনীন গৃহীত সবার অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠান করব। এই জন্যই সম্ভবত তিনি জাতির কাছে যুক্তি দিবেন, জাতির কাছে একটা অজুহাত দাঁড় করাবেন যে এই জন্য তিনি 24শে জানুয়ারি পর্যন্ত সংসদকে জীবিত রাখবেন। এখন নির্বাচিত হওয়ার পরেই উনি বসে আছেন, তার পাশে সৈয়দ আশরাফুল, ওনাদের মহাসচিব, বলছেন যে 2019 সালের আগে আপনি ট্রেনে উঠতে মিস করেছেন, আন্তনগর ট্রেনে উঠতে মিস করেছেন, এখন লোকাল ট্রেনে চড়বেন কিনা ভেবে চিনতে দেখুন। 1 সেকেন্ড আগেও আমরা নির্বাচন দেব না। একটা শ্রেষের হাসি, একটা বিদ্রুপের হাসি, একটা কিরকম যেন তাচ্ছল্যের হাসি। নির্বাচনে দেব না, সংবিধানও সংশোধন করবো না, পারবো না। প্রধানমন্ত্রীর মুখে বিদ্যুতের ঝিমিকের মতো বারবার ফুটে উঠছিল। রাজনীতিতে কমিটমেন্টের যদি কোনো মূল্য না থাকে, রাজনীতিতে প্রতিশ্রুতির যদি কোনো মূল্য না থাকে, রাজনীতিতে যদি নৈতিকতার কোনো মূল্য না থাকে, রাজনীতিতে জাতির উদ্দেশ্যে প্রদত্ত প্রতিশ্রুতিকে 1 মাস যেতে না যেতেই যদি সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতে পারে, তাহলে রাজনীতির প্রতি মানুষের বিশ্বাস থাকবে কি করে, রাজনীতিকের প্রতি মানুষের বিশ্বাস থাকবে কি করে? এই তো ভারতবর্ষের সংসদীয় দলের পূর্ণ আস্থা নেওয়ার পরেও তো সোনিয়া গান্ধী একটা দৃষ্টান্ত স্থাপন করবেন, আর নিজে মুখে কথা বলে সেই কথাটিকে এত তাড়াতাড়ি বিস্তৃত হয়ে যাবেন প্রধানমন্ত্রী, এটা বিশ্বাস করেন আমার 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় এ কথাটি আমার মনে পড়ে না। আপনার নিশ্চয়ই মনে আছে 54 সালের নির্বাচনের কথা, তখন মুসলিম লীগ ক্ষমতায় ছিল, কিন্তু তারপরেও শেরে বাংলা হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মোহাম্মদ আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে তখনকার নির্বাচন কমিশন এবং প্রশাসন যদি এইরকম ভাবে আনুগত্য প্রকাশ করতেন, এইভাবে যদি ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর কৃপা ভিক্ষা করতেন, এমনি ভাবে যদি তার ক্ষমতার আচমের নিচে গিয়ে কোন রকমের আশ্রয় ভবিষ্যতে পাবো বা দেব, এইরকম প্রত্যাশা এবং এই রকমের একটা প্রলোভনের মধ্যে আবদ্ধ থাকতেন, তাইলে 54 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের এই অভূতপূর্ব সাফল্য আসতো না। কথাটাকে আপনার খেয়াল করতে হবে। ঠিক তেমনি ভাবে 1970 সালের নির্বাচনে ইয়াহিয়া খান সামরিক প্রশাসক ছিলেন, তখন এমএফও ছিল, ইলেকশন লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স। সে জায়গায় বলা ছিল কোন অবস্থাতেই পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং 2 অঞ্চলের মধ্যে একটি বিভাজন তৈরি হতে পারে
একটা ভিন্নতা তৈরি হতে পারে, একটা ঘৃণা তৈরি হতে পারে, একটা বিদ্বেষ তৈরি হতে পারে, একটা বিক্ষিপ্ত মনের সৃষ্টি হতে পারে, সেই রকমের কোনো কথা বলা বা উচ্চারণ করা যাবে না। মানুষ আমাদের সাথে ছিল, সমস্ত মানুষকে আমরা একটা চেতনায় উজ্জীবিত করেছিলাম, সমস্ত মানুষকে একটা বিশ্বাসে আমরা উপনীত করেছিলাম যে আমাদের কাছে পদ পদবীর কোনো লোভ নাই, আমাদের কাছে প্রাপ্তি প্রত্যাশার কোনো আকর্ষণ নাই, আমাদের কাছে জীবনের কোনো মূল্য নাই, মাথায় কাফনের কাফন বেঁধে আমাদের কাছে একটাই লক্ষ্য যে পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সূর্যকে আমরা ছিনিয়ে আনবো। তাই মানুষ আমাদের সঙ্গে নেমেছিল, মানুষ আমাদের সঙ্গে দিয়েছিল, মানুষ আমাদের সঙ্গে 10 লক্ষ, তখনকার 7.5 কোটি মানুষের মধ্যে 10 লক্ষ ভোট রেস করছে। আপনার মনে আছে কিনা জানি না, আপনি নিশ্চয়ই আপনার অগ্রজদের কাছ থেকে শুনে থাকবেন, পল্টন ময়দানে আমরা মিটিং করে রথখোয়া মোড় পর্যন্ত আমাদের মাইক বানতে হতো, আমাদের একটা লোক তো ট্রাকে করে আনতে হয় নাই, ওইদিকে কার্যনাল পর্যন্ত আমাদের মাইক বানতে হতো। কারণ জনতার আকাঙ্ক্ষার আমরা প্রতিনিধিত্ব করেছি, জনতার হৃদয়ের যে অনুরণন, জনতার হৃদয়ের যে সুর, জনতার হৃদয়ের যে প্রত্যাশা, সেটা আমাদের দ্বারা পূরণ হবে এই বিশ্বাস তাদের ছিল। আজকে আসে না কেন? আজকে এটা তো ক্ষমতার লড়াই। মীর হোসেন, ডক্টর বিমন বুকের রক্ত দিয়ে তো 90 সালে এই শাসনকে উৎখাত করেছিল। তারপরে এই দুই নেত্রীর কাছে তারা কি পেয়েছে? এই দুই নেত্রীর কাছ থেকে হতাশা, বঞ্চনা, প্রতিহিংসা, দম্ভ এবং সুপরিকল্পিতভাবে দেশের সমস্ত গণতান্ত্রিক চেতনাকে অবলুপ্ত করে একটি রাজতন্ত্র, পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা ছাড়া তারা আর কিছুই পায় নাই। ধরেন শেখ হাসিনা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন, তারপরে তার উচিত ছিল তার সমস্ত নৈতিক প্রচেষ্টা দিয়ে, তার সমস্ত আন্তরিকতা দিয়ে, তার সমস্ত হৃদয়ের উত্তাপ দিয়ে খালেদা জিয়াকে বিমুগ্ধ করে, বিমোহিত করে, তাকে আকর্ষণ করে সংসদে নিয়ে আসা। সেটাই ছিল তার সবচেয়ে বড় গণতন্ত্রের প্রতি অবদান, সেইটাই ছিল তার কৃতিত্ব। সেই সফলতার দিকে তিনি এগিয়ে যান নাই, সেই উদারতা তিনি দেখান নাই, সেই ঔদার্য তিনি দেখান নাই, সেই মানসিকতা তিনি দেখান নাই। ঠিক অন্যদিকে আপনি বলছেন এরা অনেক পথ হেঁটেছেন, এরা পথ হেঁটেছেন বিলাসিতা, এরা ভাগাভাগি করে দুজন তিন টার্ম করে প্রধানমন্ত্রী হবেন। হ্যাঁ, এদের তো রাজনীতির মোট লক্ষ্যটাই ছিল ক্ষমতা, রাজনীতির মোট চেতনাতেই ছিল ক্ষমতা কেন্দ্রিক। একজন ক্ষমতায় আসবেন আর ক্ষমতায় যে কোনো ভাবে টিকে থাকবেন। উনি বিরোধী দলে যে কথাটি বলবেন, ইনি বিরোধী দলে এসে সেই কথাটি বলবেন। উনি সরকারে গেলে যেভাবে সরকার একই রকম কথা। এই যে দলীয়করণের কথাটি আজকে তো পরিপূর্ণ হয়েছে, এমন কোন জায়গা নাই যেখানে এই বিভাজনটি সৃষ্টি হয় নাই। আওয়ামী লীগ, বিএনপি বা এই মহাজোট 18 দলীয়, এখন বোধহয় এটা 19 দলীয় জোট হয়েছে, বিভাজন তৈরি হয়ে গেছে। এইটাকে একত্রিত করে আমরা বাঙালি, এদেশের 91% মানুষ মুসলমান, 100% বাঙালি মানুষ বাঙালি, আমরা সকলেই বাংলা ভাষায় কথা বলি। আমাদের চিন্তা, চেতনা, মননশীলতা, এত বড় ধর্মনিরপেক্ষতা পৃথিবীর আর কোথাও নাই। এই সেদিনের গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার কথা নিশ্চয়ই আপনি ভুলে যান নাই। কিন্তু 64 সালে যখন দাঙ্গা করার চেষ্টা করা হয়েছে, আমরা ছাত্রলীগের কর্মীরা সারা রাত ছাকারি বাজার, তাঁতিবাজার, হরদা ফ্যাক্টরি, অজিত গুহর বাসা আমরা পাহারা দিয়েছি। ইত্তেফাকে 8 কলমের, তখন ডিজিটালি পত্রিকা বেরোতো না, 8 কলমের কাঠের হেডিং বেরিয়েছিল বাঙালিরা রুখিয়ে দাঁড়াও। তো সেই ছাত্রলীগ আজকে যা করছে, সেটাতে আমি আসবো। তা আমার কথাটি হল, সম্পূর্ণ সাম্প্রদায়িক একটি বাংলাদেশের মধ্যে এই নিজ স্বার্থকে চরিতার্থ করার জন্য উভয়েই সুপরিকল্পিতভাবে এই দেশটিকে এই বিভাজন তৈরি করার জন্য যে অপরাধ করেছেন, ইতিহাসের কাঠগড়ায় আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, 100 বছর পরে হোক, এটি উঠে আসবেই। ইতিহাস এটার বিচার করবে। এ বিশ্বাস আমার প্রত্যয়ের মতো, এ বিশ্বাস আমার চেতনার অংশের মতো। ছাত্রলীগের অবক্ষয়ের কথা বলছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর আমলে তো ছিলই, আমাদের আমলে তো আমরা নির্বাচন দিয়েছি। 75 সালের পর থেকে 90 সাল পর্যন্ত
দু একটা এদিক বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি ভাবে নির্বাচন হয়েছে। কিন্তু এনারা ক্ষমতায় আসার পরে সুপরিকল্পিতভাবে ছাত্র সংসদের কি বিশ্ববিদ্যালয় কি মহাবিদ্যালয় কোনো জায়গায় নির্বাচন করেন নাই। নির্বাচনের একটা সুবিধা কি জানেন হুজুর? ছাত্রদের কাছে ভোট চাইতে গেলে তার নিজস্ব চরিত্রকে তাদের সামনে উদ্ভাসিত করতে হবে। তার বাগ্মিতা, তার লেখাপড়ার যোগ্যতা, ম্যাট্রিক থেকে শুরু করে অনার্স বা এমএ মাস্টার্স পর্যন্ত তার একাডেমিক রেকর্ড কি, তিনি কিভাবে পাস করেছেন, তিনি কতটুকু ত্যাগ স্বীকার করেছেন, তিনি কতটুকু চরিত্রের প্রত্যয়বোধে উজ্জীবিত, তার চরিত্রে কোনো কলঙ্ক আছে কিনা, কোনো কামিমা আছে কিনা, এই সব কিছু ছাত্রছাত্রীরা লক্ষ্য করতেন। এই যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধই তাদেরকে ছাত্র সমাজের কাছে, ছাত্রছাত্রীদের কাছে দায়বদ্ধতার সৃষ্টি করত। এখন তো সেই দায়বদ্ধতার প্রয়োজন নাই। এখন শুধু দুই নেত্রী, ডানে কে শেখ হাসিনা, বাঁয়ে কে শেখ হাসিনা, সামনে কে শেখ হাসিনা, পেছনে কে শেখ হাসিনা, একজন হচ্ছে জননেত্রী আর একজন দেশ। ঠিক ওখানেও তুমি কে খালেদা জিয়া, আমি কে খালেদা জিয়া, উনি মহিলা, সবাই খালেদা জিয়া হয়ে গেছে। পাশে কে খালেদা জিয়া, ডানে কে খালেদা জিয়া। এই যে আনুগত্যবোধ, এই ব্যক্তিগত আনুগত্যবোধটা তৈরি করার জন্যই সুপরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে সমস্ত ছাত্র শক্তি নৈতিক অধঃপতন ঘটিয়ে সেখানে ফরমালিন ঢুকিয়ে অবক্ষয়ের অতভান্তে তবিয়ে দেওয়া হয়েছে। আপনি বিশ্বজিতের হত্যাকারীর মধ্যে একজনার 164 ধারায় প্রদত্ত জবানবন্দি নিশ্চয়ই দেখেছেন। সেখানে বলা আছে যে নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই হত্যাকাণ্ডে আমরা অংশগ্রহণ করেছি, মানে প্রমাণ করা যে আমরা পারি, আমরা আমাদের পাশবিক শক্তিতে আমরা বলিয়ান। আর তখন মানবিক শক্তিতে উদ্ভাসিত হতে হতো, তখনকার চেতনাটা দিগন্ত বিস্তৃত হতে হতো, তখনকার সাহিত্য সংস্কৃতির মধ্যে তার প্রাধান্য থাকতে হতো। যে স্পোর্টস সেক্রেটারি হতো তাকে কোনো না কোনো স্পোর্টসে পারদর্শী হতে হতো। যে সাংস্কৃতিক সম্পাদক হতো তাকে, আমাদের এই যে কি ওই একটা হচ্ছে রথিন, আর এই আর একটা মুসলমান ছেলে এই নরসিংদী বাড়ি, খুব ভালো গান গায়, সে আপেল মাহমুদ। আপেল মাহমুদ আমাদের ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। এই আমাদের জব্বার আমাদের একজন কর্মী ছিলেন। তা আমাদের সময়ে তো প্রত্যেকটি অঙ্গে আমরা পরীক্ষা করে দেখতাম যে তার ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্যতা কতটুকু। তা যাই হোক, সেই জন্যই ছাত্র সমাজকে অবক্ষয়ের অতবান্তে ডুবিয়ে দেওয়ার জন্য আপনি যে ছাত্রলীগ ফাউন্ডেশনের কথা বলেছেন, আমি কতদূর পেরে যাব আমি জানি না, আমরা কতদূর পারবো আমি জানি না, কিন্তু আমাদের লক্ষ্য একটি, যে সেটা হচ্ছে আমাদের এই ছাত্রলীগের যে অর্জন আছে, যে সফলতা আছে, তাদের যে অতীত আছে, তাদের যে গৌরব আছে, তাদের যে প্রতিটি আছে, তাদের যে বিশ্বাস আছে, তারা যে স্বার্থের জন্য রাজনীতি করে নাই, তারা যে প্রাপ্তি প্রত্যাশার জন্য রাজনীতি করে নাই, তারা যে নির্যাতন নিগ্রহকে ভ্রুকুটিকে ভয় করে নাই, সেইটিকেই বর্তমান ছাত্র সমাজের কাছে আমরা প্রতিভাত করতে চাই। যাই হোক, আমি দুটো প্রধান দল নিয়ে আপনি বলছেন, এর বাইরে আরো দুটো দল অত্যন্ত সক্রিয়। একটি হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার দল জাতীয় পার্টি, বেশ নাটকীয় একটা অবস্থান আছে তাদের সম্পর্কে আপনার কি ধারণা? আরেকটা হচ্ছে জামায়াতে ইসলামী, এবং আপনি জানেন যে তালেবান নেতা জাওয়াহিরি একটি ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশের মানুষকে ইসলাম রক্ষার জন্য জিহাদ ঘোষণা করবার জন্য বলেছেন। যে এই প্রসঙ্গে মন্তব্য নিয়ে আমরা আবার মূল দুটো দলের ক্ষেত্রে যাব। আমি এখানে একটি কথা বলতে চাই যে মুক্তিযুদ্ধকালীন জামাতের যে ভূমিকা, সেটা ইসলামের দৃষ্টিতেও বর্বরচিত, পাশবিক, ক্ষমার অযোগ্য। ইসলামের আইনে এই ধরনের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ইসলামিক আলেম ওলামারা সবাই আমার সঙ্গে একমত হবেন ইনশাআল্লাহ, যে তার রক্তের বদলে রক্ত, মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ড। এমনকি রাষ্ট্রপতিও এদেরকে ক্ষমা করতে পারেন না যদি তার ওয়ারিসরা রক্তপণ নিয়ে থাকে,
মুক্ত না করে। এটা তো প্রচন্ডভাবে ঘৃণিত, বর্বরচিত এবং শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আমার প্রশ্ন হল যে এই জিনিসটাকে নিয়ে রাজনীতি করা হয়েছে, ওই টাগ অফ ওয়ারের মতো রশি টানাটানি করা হয়েছে, জামাতের সমর্থন কে পাবে। এই কথাটা যখন বিএনপি বলে তখন তার কোনো সদুত্তর তারা দিতে পারেন নাই। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্ববাদ হয়েছে সরকারের যে আন্দোলন, একসাথে নয়, এক প্ল্যাটফর্মে নয়, কিন্তু যুগপৎ কর্মসূচি দিয়ে আন্দোলন করেছেন। একে খন্দকারকে যখন রাষ্ট্রপতির মনোনয়ন দেওয়া হয় অথবা জাস্টিস বদরুল হায়দার চৌধুরীকে যখন মনোনয়ন দেওয়া হয় তখন গোলাম আজম সাহেবের কাছে সমর্থন চাওয়া হয়েছে, পাশ করুক আর না করুক। এগুলো নৈতিক অপরাধ, এগুলো রাজনৈতিক অপরাধ। কেন প্রলম্বিত করা হলো? যখন গোলাম আজম সাহেবকেও গ্রেপ্তার করা হলো তখন তো পটকা ফোটা তো দূরে থাক, সন্ত্রাস তো দূরে থাক, পেট্রোল বোমা তো দূরে থাক, নাশকতা তো দূরে থাক, ট্রেন লাইন উপড়িয়ে দিয়ে তো দূরে থাক, একটা মিছিল পর্যন্ত ঢাকা শহরে বেড়ায় নাই। কেন এই প্রলম্বিত ধারায় করার জন্য তাদেরকে শক্তি সঞ্চয় করার সুযোগ দেওয়া হলো? এটি আমার একটি প্রশ্ন। আর এখনো খালেদা জিয়ার কাছে আমার প্রশ্ন, আমার অনুরোধ, আমার আবেদন যে এই মানবতা বিরোধী কর্মকাণ্ডগুলো, এই ব্যভিচার, এই নৈতিকতা বিরোধী, মায়ের সামনে, বাবার সামনে তার কন্যাকে সম্পূর্ণ উলঙ্গ করে যারা তার উপর ব্যভিচার চালিয়েছে, এই অন্যায়ের কোনো ক্ষমা নাই। এই অন্যায়ের প্রতি সহানুভূতি দেখানোর কোনো অবকাশ নাই। একে রাজনৈতিক কারণে সহমর্মিতা দেখানোর কোনো অবকাশ নাই। আর আপনি আল কায়দার, এটা আমি বিস্ময়ে ভূভূত হয়েছি। বিশ্বাস করেন, আল কায়দার কোন নেতা জোরে একটা কাশি দিলে সেটিও সিএনএন ভাবেন, বিবিসি ভাবেন, রয়টার ভাবেন, কি যেন জাজিরা ভাবেন, এরা লুফে দেয়। কোথাও কোনো কিছুর গন্ধ নাই। হঠাৎ বাংলাদেশে একটি অতি গুরুত্বপূর্ণ সংবাদ হিসাবে এটা প্রতিভাত হল। যদিও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল বলেছেন যেটি তদন্ত করা হবে, কোত্থেকে আসলো, কিভাবে আসলো। তা এইটা তদন্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের প্রতিবেদন আসার আগে এইটা নিয়ে কথা বলবে, সংশয় বাড়বে, সংকট বাড়বে, আতঙ্ক বাড়বে, জনমতের উদ্বিগ্নতা বাড়বে। অতএব এই প্রতিবেদনটি এত ফলাও করে ছাবার পেছনে কার উদ্দেশ্য এখানে কাজ করেছে? এই দেশটিকে জঙ্গিবাদের দেশ বানিয়ে বিশেষ একটি দেশের সমর্থন লাভের জন্য করা হয়েছে, না এদেশে সত্যিকারের জঙ্গিবাদের এই আতঙ্ক সৃষ্টি করে মনুষ্যত্বকে, মানবাধিকারকে পর্যদস্ত করার জন্য একটি ভয় ভীতি সঞ্চারের চেষ্টায় করা হয়েছে? এখনো সময় আসে নাই সে ব্যাপারে মন্তব্য করার। আমি অপেক্ষায় রইব। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, সংসদের বিরোধী দল এবং সরকারি দল, এটা অভিনব। পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা আছে আমার মনে হয় না। সেটি হল রওশন এরশাদ বিরোধী দলের নেত্রী। মজার ব্যাপারটি কি জানেন? উনি বিরোধী দলের নেত্রী, এমনকি সুশীল সমাজেরও অনেক প্রখ্যাত নেতা এখনো কিন্তু বিরোধী দলের নেত্রী বলতে খালেদা জিয়াকেই বুঝেন। আমি যে এক সময় বলেছিলাম 88 সালের গৃহপালিত বিরোধী দলের নেতা, ওনাদেরকে গৃহপালিত বলবেও বোধহয় আবার মনে হয় ওনাদের কম বলা হবে না, ওনাদের যে সংজ্ঞা সেটা নির্ধারিত হবে না। ওনারা মায়ের কোলে শিশুর মতো কিনা। আমি বলেছি ওই যে রাশিয়ান, আপনি দেখেছেন কিন্তু টিভি তো অবশ্যই দেখেছেন, ওই যে মেয়েরা যে সার্কাস গুলো করে, মনে হয় যে তাদের হাড্ডি গুড্ডি কিচ্ছু নাই, সমস্ত শরীরটাই যেন স্পঞ্জ দিয়ে তৈরি, ব্যালে ডান্স যেটা হয়। তা ইনারা তার চাইতেও ভালো, ওদের বোধহয় এনাদের কাছে এসে ট্রেনিং নেওয়া দরকার। আরে 9 বছরের রাষ্ট্রপতি আপনার হারানোর ভয় কি? আপনি প্রথমে বলবেন আপনি এককভাবে দাঁড়াবেন। উনি কবি মানুষ, ওনার মনটা দুর্বল, ওনার মনটা নরম, কিন্তু এতখানি ভীত সন্ত্রস্ত। একবার বলছেন আমি সারা জীবন জেবে যেতে রাজি আছি,
একবার বলছেন আমি বেহেশতে যেতেও রাজি নই আওয়ামী লীগের সঙ্গে, একবার বলছেন যে সব দলের অংশগ্রহণ ছাড়া আমার জন্য নির্বাচন হারাম, আবার আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন, আবার আপনি চুপি চুপি যে শপথ নিচ্ছেন, আবার আপনি সকল অনুষ্ঠানে যে আপনি সশরীরে নিজেকে হাজির করছেন। তো এইটা তো আপনাকে ভয় দেখায় বা আপনাকে কোন রকমের চোখ রাঙায় করেছে প্রমাণ তো আপনি দিতে পারছেন। আবার আপনি তার দূত হচ্ছেন মন্ত্রীর সম্মানে, তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানাচ্ছেন। তো ভাই, আমি একটা রাজনীতিক লোক, আমি যেটা বিশ্বাস করি সেটাকে অকপটে বিশ্বাস করি। আমার বিশ্বাসটি শেষ কথা এটা আমি মনে করি না। কিন্তু এখন তো উনি অসহায়ত্ব প্রকাশ করছেন, ওনার দল ভেঙে গেছে, বউ দল ভেঙে ফেলেছে, এরকম একটা ভাব উনি দেখাচ্ছেন। উনি ডাকলে এখন এমপিরা যারা এমপি হয়েছেন তারা আসেন না। এটা কি ওনার ব্যর্থতা নয়? তাই তো ওনার একমাত্র করণীয় হচ্ছে সমস্ত জনতার কাছ থেকে, সমস্ত মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে রাজনীতির থেকে অবসর নেওয়া। এর চাইতে সম্মানজনক ওনার জন্য অন্য কোনো পথ খোলা আছে? গাছেরও খাবো, তবারও কুড়াবো, আফসোসও করবো, আবার হুঙ্কারও দেবো, এই দুটো তো একসঙ্গে হয়। জি, আমরা তো শেষের দিকে চলে এসেছি। আপনি দুটো প্রধান রাজনৈতিক দলকে নিয়ে বলছেন এবং সব মিলিয়ে আজকে যে রাজনৈতিক পরিস্থিতি, আজকে উপজেলা নির্বাচনের যে তোড়জোড় চলছে, আপনি জানেন যে ব্যক্তিকে আমি এতক্ষণ ধরে সমালোচনা করলাম সেই ভদ্রলোকই কিন্তু উপজেলা পদ্ধতিটাকে প্রবর্তন করেছিলেন। তখন যে কথাটা বলা হয়েছিল যে দেশের যে উন্নয়নমূলক কাজগুলো এটাকে বিকেন্দ্রীকরণ করা, এটাকে ওই জেলা বা উপজেলা ভিত্তিক করা এবং সেটার দায় দায়িত্বে থাকবে জনপ্রতিনিধিরা। আমি বহুবার আপনার এই অনুষ্ঠান থেকে বলেছি রাষ্ট্রের তিনটি অঙ্গ, একটি হচ্ছে সংসদ, একটি হচ্ছে প্রশাসন, আর একটি হচ্ছে বিচার ব্যবস্থা। সাংসদদের দায়িত্ব আইন প্রণয়ন করা, দেশের সুদূর প্রসারী নীতি নির্ধারণ করা, নেত্রীর স্থাবকতা করাও নয়, ত্রুটিও নয়, শুধুমাত্র তারা নীতি নির্ধারণ করবেন। বিশ্বের সকল পার্লামেন্টে এই জিনিসটি হয়ে থাকে। সেই নির্ধারিত নীতিকে কার্যকারী করবে প্রশাসন। আমার একটি সাংঘাতিক ঘটনার উল্লেখ করার গৌরব আমি সংবরণ করতে পারছি না। তখন কৃষ্ণ মেনন ছিলেন ডিফেন্স মিনিস্টার ভারতের এবং জেনারেল কারিয়াপ্পা ছিলেন প্রধান, কি যেন সেনাপতি বলা যায় না, কি যেন সেনাধ্যক্ষ, সেনাপ্রধান। হ্যাঁ, তাই চীনার সঙ্গে ওই খণ্ডযুদ্ধের উপরে কারিয়াপ্পা দাঁড়িয়ে ক্যাবিনেট থেকে কল করেছে টু নো দি সিচুয়েশন। দাঁড়িয়ে বলছে I think, the honorable ministers, I think, Krishna Menon ধমক দেবা, sit down, you are not to think, you are to execute our thinkings. কোন একমাত্র ডিপি ধর তিনি প্রশাসন থেকে অ্যাডভাইজার হয়েছিলেন এবং তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। কোন সেনাধ্যক্ষ মনে মনে স্বপ্নও দেখে না ভারতবর্ষে একটি সামরিক অভ্যুত্থানে, কারণ জনমত এমন ভাবে সংগঠিত হয়েছে। আমি সেই কথাই আসছিলাম যে সাংসদ আইন প্রণয়ন করবে, নীতি নির্ধারণ করবে, প্রশাসনরা সেটিকে কার্যকারী করবে এবং বিচার ব্যবস্থা দেশের আইন শৃঙ্খলার যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা সেটা দেখবে। আপনি নিশ্চয়ই বিদেশের বহু বন্ধু বান্ধবের সঙ্গে মিশেন, আইন কিন্তু ওদের দেশে যারা যত উচ্চ স্থানে অবস্থিত তাদের জন্য তত বেশি কঠোরভাবে প্রয়োগ করা হয়। খেয়াল করে দেখবেন, তারা প্রায় বলে আমাদের নেতারা কাঁচের ঘরে থাকে যাতে তাদেরকে সবসময় মানুষ অবলোকন করতে পারে, তার কর্মকাণ্ড, তার চলন, তার অর্থনীতি, তার জীবনধারা যেন তারা উপলব্ধি করতে পারে। আর আমি হেসে বলি আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্বরা ডার্ক রুমে থাকেন, যেন কিছুই দেখা যায় না। এবং রাজনীতি করার অর্থই হচ্ছে, শেষ অর্থ হচ্ছে তার অর্থনৈতিক প্রাচুর্য তৈরি করা। এর থেকে, এই অবক্ষয়ের থেকে বাঁচার প্রথম পদক্ষেপ হতে হবে সাংসদরা সংসদীয় কার্যক্রমের বাইরে অন্য কোনো উন্নয়নমূলক কাজ
সমস্ত কর্মের উপজেলা মধ্যে থেকে একটা জেলা পরিষদ করা হলো। জানেন তাদের কোনো অফিস পর্যন্ত ছিল না, এখানে ওখানে ঘুরঘুর ঘুরঘুর করতে একটা বোধহয় গাড়ি পাইছিল। জেলা পরিষদও সব কাজগুলো করবে। ঢাকার যে উন্নয়ন হবে এটি মেয়রে করবে, সিটি কর্পোরেশন করবে, সিটি কর্পোরেশনের মেয়র করবে। নিউ ইয়র্কের মেয়র আমার একটা মনে আছে, প্যালেস্টাইনের ওই একে যখন ওনার নামটা কি মারা গেলেন, ইয়াসির আরাফাতকে যখন ডিনার থেকে বের করে দিব, তখন প্রেসিডেন্ট ক্লিন্টন এটার প্রতিবাদ করেছিলেন। ওটার উত্তরে জুলিয়ানা বলেছিলেন, ওয়াশিংটন ইজ দ্য ক্যাপিটাল অফ ইউনাইটেড স্টেটস and New York is the capital of the universe. He governs United States and I govern universe. তোমার সিটি কর্পোরেশনের আত্মপ্রত্যয় কতখানি বেশি থাকতে পারে? সিটি কর্পোরেশন বা উপজেলা প্রধান মনে করবে যে এর সমস্ত উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, খাল খনন, কৃষিখাত সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে থাকতে হবে। উনি যদি সত্যিকার অর্থে মনে করেন উপজেলা নির্বাচন করা দরকার, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা দরকার এবং নির্বাচিত প্রতিনিধির দ্বারা সেই উন্নয়নের ধারা যেটা তিনি 41 সাল পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছেন, কোনো কারণে এদেশে যদি ওই ধরনের কোন অভ্যুত্থান না হয়, ওনার পরে ওনার উত্তরসূরি কে হবে আল্লাহ জানেন আর উনি জানেন, তাহলে অনতিবিলম্বে আইন পাশ করতে হবে। সাংসদরা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত থাকতে পারবে না, এক। 2 নম্বর হচ্ছে, যদি শেখ হাসিনা মনে করেন যে উনি জনপ্রতিনিধি এবং তাইবে উনি কোন দলের নন, উনি সার্বজনীনভাবে বাংলাদেশের 7.5 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তাইবে অনতিবিলম্বে যেটা নির্বাচনের আগে আমরা প্রত্যাশা করেছিলাম, শেয়ার বাজার, হলমার্ক, ডেস্টিনি, যুবক সহ যে অসংখ্য দুর্নীতি বাংলাদেশের অর্থনীতিকে ক্যান্সারগ্রস্ত করে ফেলছে, ইনসেন্টিভ কেয়ারে নিয়ে রাখছে। যত বড় বড় কথাই অর্থমন্ত্রী বলেন না কেন, নির্লজ্জের মতো তিনি বলেছিলেন যে তারা এত প্রভাবশালী, তাদের হাত এত প্রশস্ত যে তাদের নাম প্রকাশে আমি অক্ষম। এবং দুঃখজনক হলেও সত্য, খালেদা জিয়া সেই জায়গায় কোনো স্ট্যান্ড নিতে পারেন নাই, স্ট্যান্ড নেন না ইচ্ছে করে। হ্যাঁ, তার স্ট্যান্ডটা ছিল শুধু তত্ত্বাবধায়ক সরকার, ক্যান্টনমেন্টের বাড়ি আর ছেলের মামলা। এই দিয়ে তো গোটা জাতিকে একটা ঝুঁকি দেওয়ার মুখামুখি তার মানসিকতা তৈরি করা যায় না জিজুর। তা আমার কথা হলো, এখন তো উনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিগত সংসদের চাইতে এখন তার সংখ্যাগরিষ্ঠতা বেশি, কথাটা ঠিক কিনা? জাতীয় পার্টির যে সদস্য, সেটা তো আনুগত্যের প্রতিযোগিতায় আওয়ামী লীগকেও হার বানাবে, অবস্থা দৃষ্টে সেটাই মনে হয়। তাহলে উনি কেন এখন শেয়ার বাজারের উপরে সিদ্ধান্ত নিতে পারবেন না? উনি কেন এখন এই ডেস্টিনি যুবক একে সালারি ট্রায়াল করে দৃষ্টান্তমূলক বিচার করতে পারবেন না? ওনার দুর্বলতাটা কোথায়? তাই আমার এই একটা জায়গায় আমি মনে করি যে কিছু কথা প্রত্যয়দীয় কণ্ঠে উচ্চারণ করা যায়, সেটা হচ্ছে টক শোগুলো। কেউ কেউ একে অনেক খাট্টা পাবেন, টক পাবেন, আমাদের দৃষ্টিকে একটি পরিমণ্ডপের মধ্যে, একটা আবর্তের মধ্যে, একটা অন্ধকার কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে নিবদ্ধ পাবেন, বলতে পারেন। কারণ আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলি, আমার কথাকে আমি শেষ কথা মনে করি না, এটা ভুল নাই, ভ্রান্তি নাই, এটা মনে করি না। কিন্তু আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শক শ্রোতার কাছে, বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে আমার একটি কামনা, আল্লাহর কাছে আমার একটি ফরিয়াদ, যে আমি যেটা ভাবি, আমি যেটা বিশ্বাস করি, কোন প্রলোভন, কোন প্রাপ্তি, কোন প্রত্যাশা, কোন নিগ্রহ নির্যাতনের আশঙ্কা আমাকে যেন সেটাকে উচ্চারণ করা থেকে বিরত না রাখে। আমৃত্যু আমি যেন সত্যকে অকুত ভয়ে উচ্চারণ করে যেতে পারি। এই ফেব্রুয়ারি মাসে আরেকটি কথা বলা আমার প্রয়োজন। ভাষা এবং সংস্কৃতির প্রশ্নে, সাহিত্যের প্রশ্নে আমরা বাঙালি, চৌহদ্দির প্রশ্নে আমরা বাঙালি 54,000 বর্গ মাইলের, কিন্তু ঈমান, আকীদা, বিশ্বাসের প্রশ্নে আমরা মুসলমান। পাকিস্তান আমাদেরকে বলা হতো আমরা পায়জামা পড়া হিন্দু, আর এখনো এক বুদ্ধিজীবী যারা বুদ্ধির বেশ্যাবৃত্তি করেন, বারবনিতা, যারা বুদ্ধির বারবনিতারা আজকাল সুকৌশলে চেষ্টা করছেন যে বাঙালি আর মুসলমানিত্বের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য।
তারা চেষ্টা করছেন যে তথাকথিত প্রগতিশীলতার মধ্য দিয়ে একটা মুরতাদি ভাবধারা বাংলাদেশে তৈরি করতে। এটা সম্ভব নয়, কারণ এদেশের ৯১% মানুষ মুসলমান। তাদের অনুভূতিকে, তাদের বিশ্বাসকে, তাদের চেতনাকে, তাদের আল্লাহর প্রতি আনুগত্যকে সমস্ত পৃথিবী একত্রিত হলেও বাংলাদেশের মানুষ যেমন আবেগপ্রবণ মুসলমান, খবরদারও চেষ্টা করবেন না একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে জাতিকে টেনে নিয়ে যাওয়া হবে। আমি বলেছিলাম জঙ্গিবাদকে ঘৃণা করি, সন্ত্রাসকে ঘৃণা করি, পেট্রোল বোমাকে ঘৃণা করি, ব্যভিচারকে ঘৃণা করি, ২১শে আগস্টকে ঘৃণা করি যেখানে গ্রেনেড বেড়ে আইবি রহমান থেকে শুরু করে প্রায় ২৩ জন মানুষকে ২৪ জন মানুষকে শহীদ করা হয়েছে ২১শে আগস্ট ২০০৪-এ, তাকে ঘৃণা করি। কিন্তু মৌলবাদ অর্থ যদি ইসলামের প্রতিটি মূলনীতিকে অনুসরণ করা হয়, ১৯৭১ সালের গণসমুদ্রে জড়িয়ে ওঠা বিশ্ববিহাসের মতো ডোরা এবং সিদ্দিকী দীপ্ত কণ্ঠে ঘোষণা করছে বাংলাদেশের একমাত্র মৌলবাদী যদি কেউ থাকে সেটা আমি, কারণ আমি ইসলামের মূলনীতিতে বিশ্বাস করি। তাই আমার কথা হচ্ছে কি, আজকের রাজনীতি বিভাজনের নয়, যাদের ট্রায়াল করেছেন এটা কার্যকারী করে ফেলেন, দিয়ে প্রধানমন্ত্রী একটা উদাত্ত আহ্বান দেন। আজকের থেকে ১৭ কোটি মানুষ একটি আত্মায় কথা বলবে। যে আহ্বান বঙ্গবন্ধু দিয়েছিলেন, যে আহ্বানের প্রেক্ষিতে ভালোবেসে দরদে কর্মসূচিতে মননশীলতায় প্রত্যয়ে প্রতিটিতে সমস্ত জাতিকে একত্রিত করেছিলেন, সেই রকমের একটা উদারতা দেখানোর চেষ্টা করেন। তাহলে ৩১ সাল পর্যন্ত কিনা জানি না, কিছু মেয়াদ বাড়তে পারে। এখন আরেকটি কথা না বলেই নয়, যে দেখেন অনেকেই বলছেন যে আমেরিকা আমাদের এখানে, আমেরিকা যে ডক্টর ইউনূস আসবে কেন আমেরিকার শর্ত হিসেবে, কিছুদিন আগে তোফায়েল আহমেদ বলেছেন, তোফায়েল আহমেদ সাহেব বলেছেন। তা আমার কথাটি হবে এই যে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন শান্তিতে, দারিদ্র্যের বিরুদ্ধে, বেকারত্বের বিরুদ্ধে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি না হওয়ার জন্য তিনি যে পন্থাটি উদ্ভাবন করেছেন সেটি বিশ্বস্বীকৃত। পরবর্তীকালে তার সামাজিক ব্যবস্থাও বিশ্বস্বীকৃত। সর্বোপরি নেলসন ম্যান্ডেলা ছাড়া আর একজন বিদেশি কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। তার সঙ্গে আমার একবার মাত্র দেখা হয়েছে। ইউনূস আমার কোনো সখ্যতা নাই, তিনি আমার সমবয়সীও না, একটু বড় হবেন, আমি তার ছাত্রও নই। কিন্তু যে ব্যক্তিকে আমেরিকার সম্মিলিত কংগ্রেশনাল অ্যাওয়ার্ড দিল নেলসন ম্যান্ডেলার পরে প্রথম একজনাকে, সেই ব্যক্তিকে নিয়ে যদি আপনারা দুর্নীতিপরায়ণ সাজাহে ফেলতে পারেন, না, কিন্তু আমেরিকা তো যাদের কথা বলছেন বা যারা বলছেন যাদের জন্য বলা, তাদের কাছে নমস্য বা পূজনীয় নয়। কে? মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছেন। তো মার্কিন যুক্তরাষ্ট্র কাকে অ্যাওয়ার্ড দিল, কি দিল না দিল, তাদের কিছু যায় আসে না। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অপমানজনক যখন ডক্টর ইউনূসকে তার গ্রামীণ ব্যাংকে, তার উদ্ভাবন, তার পদ্ধতিকে যখন আপনারা কটাক্ষ করেন, ছোট করেন, হেয় প্রতিপন্ন করেন, তার কোনো মূল্যায়ন করেন না, তখন নিঃসন্দেহে মানে কিন্তু সরকারের কারো কারো ভাষ্য তো হচ্ছে যে যারা ৭১-এ আমাদের বিরোধিতা করেছে তাদের অপমান অসম্মান নিয়ে আমাদের এত মাথা ব্যথা করার দরকার। ৭১-এ তারা বিরোধিতা করবে, তাইলে ১৬ই ডিসেম্বর নিয়াজি এবং টিক্কা খান আত্মসমর্পণ করতে বাধ্য হলো কেন? এটা তখনকার রাজনীতিতে ইন্দিরা গান্ধী সর্বজন শ্রদ্ধে এবং সবচাইতে বড় স্টেটসম্যান। কিন্তু জিউর আপনি মনে রাখবেন, ভিয়েতনামে আমেরিকা গিয়েছিল, কম্বোডিয়ায় গিয়েছিল, লাওসে গিয়েছিল একটি আভিজাত্যের প্রশ্নে, যে কমিউনিস্টরা একটার পর একটা দেশ দখল করে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের সেন্টো সিওটোতে তারা সামরিক নৈতিকতায় বাধ্য ছিল যে পাকিস্তান আক্রমণ করা হলে তারা তাদের সৈন্য পাঠাতে বাধ্য। কিন্তু মানবতার বিরুদ্ধে ১ কোটি মানুষ যখন শরণার্থী হয়ে গেল, মানুষের প্রতি ব্যভিচার, অন্যায়, অত্যাচার, হত্যাযজ্ঞ যখন চূড়ান্ত পৌঁছল, তখন এই কংগ্রেস, যে কংগ্রেস ডক্টর ইউনূসকে আজকে এই উপাধিতে ভূষিত করেছে, তারা একত্রিত হয়ে নিক্সনের উপরে চাপ সৃষ্টি করল যে তুমি কোনোভাবে যদি এই যুদ্ধে হস্তক্ষেপ করো, তোমার বিরুদ্ধে আমরা ইমপিচমেন্ট আনবো। তো এটা কি আমেরিকার জনগণের সমর্থন নয়? আমেরিকার জনগণের এই অকুণ্ঠ সমর্থন না পেয়ে তারা কি বিনা শর্তে হাত তুলে অস্ত্র সমর্পণ করে বিড়াবের মতো
ম্যাও ম্যাও করতে করতে জি। ভারতের ভিতর দিয়ে শেষ করতে হবে পাকিস্তান চলে যায়। আমার কথা আমি এই বলেই শেষ করতে চাই যে আজকে সারা দেশের রাজনীতিতে একটা জগা খিচুড়ি পরিণত করা হয়েছে। কে কি চাচ্ছেন, কে কি করবেন, সবচেয়ে অবস্থা খারাপ হচ্ছে খালেদা জিয়া। উনি একটা উভয় সংকটের মধ্যে পড়ে গেছেন। 86-তে যেটা তার জন্য একান্তভাবে একতরফা আশীর্বাদ ছিল, এবার যে সুযোগটি শেখ হাসিনা সুকৌশলে এবং সফলতার সাথে নিয়েছেন সেটি হচ্ছে তার সাংগঠনিক দুর্বলতা, সেটি হচ্ছে তার কর্মসূচি এবং সংসদকে অকার্যকারিতা করার যে মনোভাব। মানুষ সেই জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত এদেশে নিরীহ নিরস্ত্র মানুষ বুক চিতিয়ে যেমন কামানের সামনে দাঁড়িয়েছিল যে মৃত্যুর বিনিময়ে আমরা স্বাধীনতা সূর্যকে আলিঙ্গন করব, এই করার ক্ষমতা খালেদা জিয়া দেখাতে পারেন নাই। এই করার ক্ষমতা খালেদা জিয়া সংগঠন দেখাতে পারে নাই। এই করার ক্ষমতা বলবেন উনি অবরুদ্ধ ছিল। আরে 1 মার্চ আমরা জানতে পেরেছিলাম, বলে প্রতিটি কোনায় কোনায় রাজধানীর আমরা ওত পেতেছিলাম, রেডিওতে ভাষণটি আসার সাথে সাথে আমরা বিস্ফোরিত হয়ে যাব। সারা বাংলাদেশ আমরা আগ্নেয়গিরির গভীর লভার মতো বিস্ফোরণ ঘটাবাম। সারা বাংলাদেশকে আমরা গরম সমুদ্রের ফেনীর চূড়ায় বিশ্ববিহাসের মতো জাগিয়ে তুলবাম। বঙ্গবন্ধু তো তখন সভা করছিলেন যে এই ঘটনা আসার পরে তিনি কি কর্মসূচি দিবেন। এই প্রস্তুতিটুকু বাদেই উনি 29শে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি ডেকে দিয়ে উনি তো ইনসেন্টিভ কেয়ারের রুগীর নলটি টেনে খুঁজে ফেলাই দিবেন, এই জাতিটাকে মৃত করে দিবেন। এই জাতিকে আবার পুনর্জীবিত করার জন্য ওনার যা যা করণীয় দরকার তাই তাই করতে হবে। আর এই উদ্বিগ্নতা, এই উৎকণ্ঠা, এই চেতনার থেকে রক্ষা করার জন্য শেখ হাসিনাকে আমি বলবো, আপনার দম্ভ ছাড়ুন, আপনার অহংকার ছাড়ুন, আপনার বিদ্বেষ ছাড়ুন, আপনার প্রতিহিংসা পরায়ণতা ছাড়ুন। আপনি সারা দেশকে কিভাবে এই শঙ্কা, এই আতঙ্ক, এই উৎকণ্ঠা, এই উদ্বিগ্নতার থেকে সারা বাংলাদেশের আকাশে আর যে দুর্যোগের ঘনঘটা, সমস্ত স্বাধীনতা সূর্য আজকে যে অবলুপ্ত হওয়ার মুখে নিজের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য স্বাধীনতাকে কিডন্যাপ করে যেভাবে জিম্মি করে ফেলছেন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আন্তরিক প্রচেষ্টা করুন। অসংখ্য ধন্যবাদ মিস্টার নুর আলম সিদ্দিকী। দর্শক, কথা বলছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা মিস্টার নুর আলম সিদ্দিকী, যিনি প্রধান 4টে রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কিত নন, কিন্তু রাজনীতির অভিজ্ঞতায় একজন অত্যন্ত অভিজ্ঞ